বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ ক্লাস। ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। Today's lesson is English second paper exclusive exam preparation of transformation of sentence and completing sentence. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপার থেকে কোশ্চেন সলভ করাবো। বিশেষ করে তোমাদের পরীক্ষার জন্য দুইটি বিশেষ আইটেম নিয়ে আজকে আমাদের ক্লাসটি সাজানো হয়েছে। একটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং কমপ্লিটিং সেন্টেন্স। তো চলো আজকে আমরা এই দুটি বিষয়ের উপরে কয়েকটি প্রশ্ন সমাধান দেখে নিচ্ছি। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে ক্লাসটি করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন প্রশ্নপত্র হাতে পাবে তখন তোমরা দেখতে পাবে যে তোমাদের একটি প্রশ্ন, বিশেষ করে 6 নম্বর প্রশ্ন যেটা থাকে ইংলিশ সেকেন্ড পেপারে, সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। বিভিন্ন রকমের সেন্টেন্সকে পরিবর্তন করতে বলা হয় এবং লেখা হয়ে থাকে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশন। অর্থাৎ যে প্রদত্ত সেন্টেন্সটি থাকবে সেই সেন্টেন্সটিকে ব্র্যাকেটের মধ্যে যে নির্দেশনা দেওয়া থাকে, ডিরেকশন দেওয়া থাকে, সেই অনুযায়ী সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হয়। সুতরাং তোমরা এই সেন্টেন্সগুলোকে অবশ্যই চেঞ্জ করবে এবং আমি তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে বিশেষ কয়েকটি ক্লাস নিয়েছি, প্র্যাকটিস করিয়েছি। সুতরাং আমি আশা করব যে তোমরা অবশ্যই সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারবে এবং আজকের এই ক্লাসটি তোমাদের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে। আমি ব্যাখ্যা সহকারে তোমাদেরকে সমাধান দেখাবো। আশা করি অবশ্যই পূর্ণ মনোযোগের সাথে ক্লাসটি সম্পূর্ণ দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে প্রথম সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, লক্ষ্য করো। সাকসেস উইল নট কাম টু ওয়ানস লাইফ অটোমেটিক্যালি। দেখো, সাকসেস উইল নট কাম টু ওয়ানস লাইফ অটোমেটিক্যালি। এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। এটাকে পরিবর্তন করার জন্য আমরা কিভাবে করব? তো চলো আমি তোমাদেরকে সে সম্পর্কে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, এই সেন্টেন্সটিকে ইন্টিগ্রেটিভ করার জন্য আমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। সেটি হচ্ছে, দেখব যে আমরা প্রদত্ত সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে কিনা। যদি অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় তাহলে আমরা চেষ্টা করব সেই অক্সিলারি ভার্বকে আগে নিয়ে আসার জন্য। তো যেহেতু এখানে সাকসেস হচ্ছে এখানে সাবজেক্ট এবং উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, সুতরাং আমরা উইল এই অক্সিলারি ভার্বটিকে আগে নিয়ে আসলাম। তাহলে উইল, এরপরে আমরা বাদ বাকিটুকু সাজিয়ে লিখব। তাহলে কিন্তু মোটামুটিভাবে সেন্টেন্সটি ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। এখানে আরেকটি কথা বলে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে তোমরা লক্ষ্য করবে প্রদত্ত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ দেয়া থাকে তাহলে ইন্টিগ্রেটিভ করার সময় নেগেটিভ করতে হয়, কিন্তু আমাদের আজকের এই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ দেয়া রয়েছে। দেখো, সাকসেস উইল নট কাম, অর্থাৎ নেগেটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। সেজন্য আমরা যখন প্রশ্নটি করব তখন অবশ্যই অ্যাফার্মেটিভ অনুযায়ী লিখব। তাহলে দেখো, আমরা অক্সিলারি ভার্বকে আগে নিয়ে এসেছি এবং তারপর সাবজেক্টকে সাজিয়েছি। সাকসেস উইল সাকসেস কাম টু ওয়ানস লাইফ অটোমেটিক্যালি, সেন্টেন্সের বাদ-বাকি অংশ কিন্তু ঠিক থাকবে এবং পরবর্তীতে অর্থাৎ শেষ পর্যায়ে আমরা একটি ইন্টিগ্রেটিভ মার্ক এখানে ব্যবহার করব, নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক আমরা এখানে ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অবশ্যই সেন্টেন্সটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী সেন্টেন্স দেখে নিচ্ছি। দেখো, বি নাম্বার সেন্টেন্স হচ্ছে ডু ইউ নো ইট। এই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো, এই সেন্টেন্সটিকে প্যাসিভ করার জন্য আমি তোমাদেরকে কয়েকটি কথা বলতে চাই। সেটি হচ্ছে, তোমরা নিশ্চয়ই প্যাসিভ ভয়েস করার জন্য যে রুলসগুলো রয়েছে সেগুলো তোমরা জানো। অর্থাৎ ট্রান্সফরমেশন করার জন্য যে রুলসগুলো রয়েছে সবগুলোই তোমরা জানো। আমি ধরে নিচ্ছি যে তোমরা সেগুলো জানো। যদি তোমরা না জেনে থাকো তাহলে অবশ্যই বিভিন্ন ট্রান্সফরমেশনের আইটেম সম্পর্কে ক্লাসগুলো আপলোড করা হয়েছে, তোমরা ইতিমধ্যে দেখেছো।
এবং আরো ভালো জানার জন্য তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো সেন্টেন্সটি দেওয়া রয়েছে ডু ইউ নো ইট, এটি একটি অ্যাক্টিভ ভয়েসে দেওয়া রয়েছে এবং একে পেসিভ করতে বলা হয়েছে। তো আমি তোমাদেরকে বলবো এই ধরনের যদি তোমরা কোশ্চেন পাও, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি পেসিভ ভয়েস করতে বলা হয়, তো তোমরা সরাসরি করতে পারো যদি তোমরা খুব বেশি ভালো জানো। আদার দেন আমার মনে হয় যে তোমরা স্টেপ বাই স্টেপ করলে ভালো হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এইভাবে করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যেমন দেখো, প্রদত্ত যে সেন্টেন্সটি রয়েছে অর্থাৎ যে কোশ্চেনটি রয়েছে সেটিকে আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করলাম। ডু ইউ নো ইট, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করলে হচ্ছে ইউ নো ইট। তো তার মানে হচ্ছে এটা আর ইন্টারোগেটিভ থাকছে না। এবার আমরা কি করব, পরবর্তী স্টেপ ইউ নো ইট, এই অংশটাকে আমরা খুব সহজেই পেসিভ ভয়েস রূপান্তর করতে পারি। তাহলে দেখো ইউ নো ইট, সেক্ষেত্রে আমরা কি করলাম, পেসিভ ভয়েস রূপান্তর করলাম ইট ইজ নোন টু ইউ। তোমরা নিশ্চয়ই নিয়ম জানো, ইট ইজ নোন টু ইউ। আমি এর রুলসগুলো আর বিশেষ করে ব্যাখ্যা করছি না, শুধুমাত্র সলিউশনটা তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু এটি একটি সলভ ক্লাস, রুলস বলতে গেলে অনেক বেশি টাইম লেগে যাবে। তো তোমরা যদি রুলস জানতে চাও, আমি আবারও বলবো, তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, ইউ নো ইট, এটাকে চেঞ্জ করে আমি কি পাচ্ছি, যেহেতু প্রেজেন্ট টেন্স সেজন্য আমরা এটাকে লিখছি ইট ইজ নোন টু ইউ। এখানে আরেকটি কথা মনে রাখবে যে নোন কথাটি যখন আসবে তারপরে আমরা যে অবজেক্টিভ থাকে, অর্থাৎ অবজেক্টিভ যে অংশটা থাকে বা অবজেক্ট যেটা থাকে তার পূর্বে আমরা টু ব্যবহার করব, বাই ব্যবহার করব না। এটা নোনের ক্ষেত্রে ব্যবহার হয়, তোমরা নিশ্চয়ই সেই বিষয়টি খেয়াল করবে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের প্রদত্ত যে সেন্টেন্সটি রয়েছে সেই সেন্টেন্সটিকে আমরা প্রথমে অ্যাসার্টিভ করে নিলাম। অ্যাসার্টিভ থেকে আমরা সেন্টেন্সটিকে রূপান্তর করে প্যাসিভ ভয়েস করলাম। এবারে এই প্যাসিভ ভয়েস অংশটা অ্যাসার্টিভ অবস্থায় রয়েছে, কিন্তু এটিকে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে, যেহেতু প্রশ্নের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। তো দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স করা খুবই সহজ। এই সেন্টেন্সের মধ্যে যে অক্সিলারি ভার্ব রয়েছে সেই ভার্বটিকে আমরা আগে বসাবো, তারপরে সাবজেক্ট বসালাম এবং সেন্টেন্সের যে বাদবাকি অংশ রয়েছে সেই অংশটা আমরা বসিয়ে দিলাম। আশা করি তোমরা খুব সহজেই নিয়মটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী সেন্টেন্স দেখো, ইন্ডাস্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর সাকসেস। তাহলে দেখো এই সেন্টেন্সটিকে কম্পারেটিভ করতে বলা হচ্ছে। এবার সেন্টেন্সটি রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে, আমাদেরকে কম্পারেটিভ ডিগ্রিতে এটাকে পরিবর্তন করতে হবে। তো তোমরা নিশ্চয়ই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে জানো। না জানলে এই সংক্রান্ত যে ক্লাসটি রয়েছে অবশ্যই দেখে নিবে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এটিকে কম্পারেটিভ করছি। দেখো দ্য মোস্ট ইম্পর্টেন্ট, নিশ্চয়ই তোমরা জানো দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটিকে কম্পারেটিভ করলে হয় মোর ইম্পর্টেন্ট, আর পজিটিভ করলে হয় শুধুই ইম্পর্টেন্ট। তো দেখো আমরা এই সেন্টেন্সটিকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করলাম। আমরা পাচ্ছি ইন্ডাস্ট্রি ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার থিং ফর সাকসেস। দেখো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে সবসময় দেন শব্দটি ব্যবহার করতে হয়, তো সেই জন্য আমরা দেন শব্দ ব্যবহার করেছি এবং তারপর লিখছি দেন এনি আদার থিং ফর সাকসেস। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে আমরা একটি সেন্টেন্স পাচ্ছি। এই সেন্টেন্সটি অবশ্যই এখানে প্যাসিভ ভয়েসে দেওয়া রয়েছে, আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। উপরে বি নম্বর কোশ্চেন আমরা যেটি পেয়েছিলাম সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স না দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া হয়েছিল এবং সেটি একটি ছিল অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ করতে বলা হয়েছে। কিন্তু এ পর্যায়ে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া হয়েছে বাট এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হবে। তো দেখো সো কথাটি বাদ দাও, তারপরে রয়েছে ইট ইজ কল দ্য মাদার অফ গুড লাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটি কথা বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ কথা। সেটি হচ্ছে তোমরা মাঝে মধ্যে দেখবে যে সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ থাকে, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্টটি আমাদের বের করতে হয়, উল্লেখ করা থাকে না, সাইলেন্ট অবস্থা থাকে, আমাদেরকে বের করে নিতে হয়। অর্থাৎ কোনো কোনো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ আকারে যে সেন্টেন্সগুলো লেখা হয় সেই ক্ষেত্রে সাবজেক্টকে লিখতে হয় না, অর্থাৎ সাবজেক্ট সেখানে মুখ্য বিষয় না, ঘটনা বা যে কাজের কথা বলা হচ্ছে, যে বিষয়ের কথা বলা হচ্ছে সেইটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য সাবজেক্টের উল্লেখ তেমনটি করা হয় না। তো
তো যাই হোক, আমরা এই সেন্টেন্সটিকে এবারে অ্যাক্টিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করব। তো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবজেক্টের উল্লেখটা করতে হয়, সুতরাং আমরা অবশ্যই সাবজেক্ট উল্লেখ করব। তো চলো আমরা সেন্টেন্সটির অ্যান্সার দেখে নিই, তারপর তোমাদেরকে বাকিটি বোঝাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সো থেকে আমরা ডাইরেক্ট সো লিখে দিলাম। এরপর দেখো সেন্টেন্সটাকে আমরা একটু পড়ে বোঝার চেষ্টা করি। লেখা রয়েছে ইট ইজ কল দ্য মাদার অফ গুড লাক, অর্থাৎ একে বলা হয় মাদার অফ গুড লাক বা সৌভাগ্যের প্রসূতি। তো এই কথাটা কে বলে? ইট ইজ কল দ্য মাদার গুড লাক, এটা বলা হয়, এই কথাটা কে বলে? নিশ্চয়ই মানুষেরা বলে, মানুষজন বলে থাকে। তো সেই জন্য আমরা ব্যবহার করব পিপল, পিপল কল ইট দ্য মাদার অফ গুড লাক। অথবা তোমরা বলতে পারো সো উই কল ইট দ্য মাদার অফ গুড লাক। তোমরা সাবজেক্ট হিসেবে এখানে পিপল নিয়ে আসতে পারো অথবা উই নিয়ে আসতে পারো, তোমরা যে কোনো একটি লিখে দিবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে দুইটি লিখে দিয়েছি, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী সেন্টেন্স দেখো, অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় উইল শাইন ইন লাইফ। দেখো, অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় উইল শাইন ইন লাইফ, এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স করতে হবে। শিক্ষার্থীবৃন্দ একটি জিনিস খেয়াল করবে যে যখনই কমপ্লেক্স করতে বলা হয় কোনো একটি সিম্পল সেন্টেন্সকে, তো লক্ষ্য করবে যে নাউনের আগে কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে কিনা। কারণ তাহলে আমরা নাউন এবং অ্যাডজেক্টিভকে পৃথক করে, আলাদা করে আমরা খুব সহজেই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। দেখো, অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়, তো এখানে ইন্ডাস্ট্রিয়াস বয়, এই ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং বয় হচ্ছে নাউন। সুতরাং আমরা এই দুইটি অংশকে অবশ্যই পৃথক করে সেন্টেন্সটিকে কমপ্লেক্সে রূপান্তর করতে পারি। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে দেখো, এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ। লক্ষ্য করো, এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ। দেখো, তাহলে আমরা এ বয় লিখে নিলাম, অর্থাৎ আমরা আগে নাউনকে লিখে নিলাম। ইন্ডাস্ট্রিয়াস এই শব্দটাকে অ্যান বসে, বাট বয়ের আগে তো এ বসে, সেই জন্য এখানে এ বসানো হয়েছে। তো দেখো, এ বয়, এখন একটি ছেলের কথা বলা হচ্ছে, ছেলেটি কেমন, তার অ্যাডজেক্টিভটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস। তো আমরা বলবো হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, যে ইন্ডাস্ট্রিয়াস বা পরিশ্রমী। এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ। তো আমরা যে হু, এই যে রিলেটিভ প্রোনাউনটি এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করেছি, তো এই শব্দটি এখানে আসার কারণে, অর্থাৎ হু আসার কারণে এটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয়ে গেল। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম পর্যায়ে 5টি সেন্টেন্স দেখেছি এবং বাকি 5টি সেন্টেন্স আমরা এখানে দেখে নিচ্ছি। লক্ষ্য করো, এফ নাম্বার সেন্টেন্স, এ লাইফ উইথ অ্যান অ্যাসাইনমেন্ট ইজ অ্যান অ্যাকচুয়াল লাইফ। এ লাইফ উইথ অ্যান অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে কোনো বিশেষ একটি কাজ, সেটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট। তো যাই হোক, দেখো, এ লাইফ উইথ অ্যান অ্যাসাইনমেন্ট ইজ অ্যান অ্যাকচুয়াল লাইফ। অ্যাকচুয়াল লাইফ প্রকৃত জীবন হচ্ছে যেই জীবনে কোনো একটি বিশেষ কাজ রয়েছে। তাহলে এটাকে নেগেটিভ করতে বললে আমরা কি বলতে পারি? যে জীবনে কোনো যেই জীবনে কোনো কাজ নেই সেই জীবন কোনো প্রকৃত জীবনই নয়, সেভাবে তো আমরা বলতে পারি নাকি? আচ্ছা, ঠিক আছে। তো দেখো, আমরা নেগেটিভ করার জন্য আমরা কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে পারি যে যে বিশেষ কাজটা যদি না থাকে তাহলে এটাও হবে না, অর্থাৎ এটার সাথে এটা সম্পর্কযুক্ত। আমরা একটু অ্যান্সারটা দেখে নিচ্ছি, লক্ষ্য করে দেখো, এ লাইফ উইদাউট অ্যান অ্যাসাইনমেন্ট ইজ নট অ্যান অ্যাকচুয়াল লাইফ। অর্থাৎ অ্যাকচুয়াল লাইফকে আমরা নেগেটিভ করে দিলাম আর অ্যাসাইনমেন্টকে আমরা উইদাউট দিয়ে উঠিয়ে দিলাম। তার মানে অ্যাসাইনমেন্টও নাই, অ্যাকচুয়াল লাইফটাও নেই। লক্ষ্য করে দেখো, এ লাইফ উইদাউট অ্যান অ্যাসাইনমেন্ট ইজ নট অ্যান অ্যাকচুয়াল লাইফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে ট্রান্সফরমেশনের যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, অথবা ভয়েস চেঞ্জ, অথবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অথবা ডিগ্রি চেঞ্জ, এই সংক্রান্ত সবগুলো ক্লাস আপলোড করা হয়েছে। সুতরাং তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নিবে এবং তোমাদের যে রেফারেন্স বই রয়েছে সেখান থেকেও তোমরা ইচ্ছে করে পড়ে নিতে পারো এবং তোমরা শিখে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় স্বল্পতার কারণে আমি ডিটেলস ব্যাখ্যা করছি না, সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে শুধুমাত্র বুঝিয়ে দিচ্ছি। আশা করি তোমরা অবশ্যই বুঝতে সক্ষম হবে। পরবর্তী সেন্টেন্স লক্ষ্য করো, এ ম্যান হু ইজ লেজি অলওয়েজ কার্সেস হিজ লর্ড ফর হিজ মিসফরচুন। একটু বাংলা বলে দিচ্ছি, লক্ষ্য করে দেখো, এ ম্যান হু ইজ লেজি, একজন ব্যক্তি, একজন মানুষ, সে কেমন মানুষ? হু ইজ লেজি। তাহলে এই লেজিটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। লক্ষ্য করে দেখো, এখানে হু ব্যবহার করে লেজি দিয়ে অ্যাডজেক্টিভটাকে ম্যানের কথা বলা হয়েছে, ব্যক্তির কথা বলা হচ্ছে, তার গুণের কথা বলা হচ্ছে। তো এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা একটু আগে কমপ্লিট করেছি, অর্থাৎ যখন নাকি আমরা দেখতে পেয়েছি যে নাউনের পরে অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়, আমরা একটু আগে দেখেছি অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়,
তো সেখানে কিন্তু নাউনের আগে লেজিটা কি বলে ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাডজেক্টিভ ছিল সেটা সরাসরি বসানো ছিল, বাট এ পর্যায়ে কি করা হয়েছে, কমপ্লেক্স তৈরি করে দেওয়া হয়েছে, এবার তোমাকে সিম্পল তৈরি করতে হবে। তো বিষয়টি খুবই সোজা, যেহেতু আমরা অলরেডি একটি সিম্পল সেন্টেন্স দেখেছি, এবার আমরা সেভাবে করতে পারবো। অর্থাৎ আমরা কি করব, এর যে অ্যাডজেক্টিভ রয়েছে সেই অ্যাডজেক্টিভ আমরা অবশ্যই নাউনের আগে ব্যবহার করে বাদ বাকি অংশ ঠিকঠাক রেখে সিম্পল তৈরি করতে পারবো। প্রিয় শিক্ষার্থী কিন্তু লক্ষ্য করে দেখো, যেমনটি বলেছিলাম যে আমরা প্রথমে আর্টিকেল এ লিখে নিলাম, এরপরে যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেটা আমরা নাউনের আগে বসিয়ে দিলাম এবং সেন্টেন্সের বাদ বাকি অংশ আমরা এখানে বসিয়ে দিয়ে আমরা খুব সহজেই কিন্তু কমপ্লেক্স থেকে সিম্পলে রূপান্তর করে দিলাম। আশা করি তোমরা অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী সেন্টেন্স দেখো, হোয়াট এ ফুল হি ইজ। হোয়াট এ ফুল হি ইজ, এখানে ফুল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং তুমি নিশ্চয়ই জানো যে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করার জন্য, অর্থাৎ যদি আমরা এটাকে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আমরা অবশ্যই এ গ্রেট ব্যবহার করে নিই। তাহলে আমরা কি লিখতে পারি, হি ইজ এ গ্রেট ফুল। কি লিখতে পারি, হি ইজ এ গ্রেট ফুল, অর্থাৎ হোয়াট এর পরিবর্তে আমরা এ গ্রেট ফুল ব্যবহার করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীর পরবর্তী সেন্টেন্স দেখো, নান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড আনলেস হি ওয়ার্কস হার্ড। তাহলে দেখো, নান ক্যান রিসিভ, কেউই রিসিভ করতে পারবে না, কেউই পেতে পারে না, এনি রিওয়ার্ড, কোনো পুরস্কার, আনলেস হি ওয়ার্কস হার্ড, যদি না সে কঠোর পরিশ্রম করে। তার মানে হচ্ছে এটা যদি সিম্পল করতে পারি তাহলে কি হবে, যে কঠোর পরিশ্রম করা ছাড়া কেউই কি করতে পারবে না, কেউ রিওয়ার্ড বা পুরস্কার করতে পারে না। তাহলে এই কথা অনুযায়ী আমি সেন্টেন্সটিকে চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি। লক্ষ্য করে দেখো, নান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড উইদাউট ওয়ার্কিং হার্ড। দেখো, নান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড, এই অংশটা আমি ঠিকঠাক লিখে দিলাম। আনলেস এর কারণে সেন্টেন্সটি কমপ্লিট ছিল, সেজন্য আনলেস উঠিয়ে দিলাম। আমরা একটা প্রিপোজিশন নিয়ে আসলাম উইদাউট, উইদাউট ওয়ার্কিং হার্ড, ঠিক আছে, উইদাউট যদি প্রিপোজিশন সেজন্য ভার্বের সাথে আইন যুক্ত করে নিয়েছি, উইদাউট ওয়ার্কিং হার্ড। নান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড উইদাউট ওয়ার্কিং হার্ড। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরবর্তী সেন্টেন্স দেখো, ইট ইজ এভিডেন্ট দ্যাট ইন্ডাস্ট্রি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চুস। প্রিয় শিক্ষার্থীরা এই সেন্টেন্সটিকে পজিটিভ করতে হবে। এটাকে পজিটিভ করার জন্য ইট ইজ এভিডেন্ট দ্যাট এই অংশটাকে আমরা ঠিকঠাক রেখে দিব। এরপরে পড়ছি, ইন্ডাস্ট্রি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চুস। তো তোমরা জানো যে এটি একটি সুপারলেটিভ সেন্টেন্স এবং সুপারলেটিভ সেন্টেন্স দুই রকম হয়ে থাকে, একটি হচ্ছে অন অফ দিয়ে থাকে আর একটি অন অফ ছাড়া থাকে, অর্থাৎ শুধুই যে অ্যাডজেক্টিভ থাকে সেই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা দেয়া থাকে। তো যাই হোক, আমরা রুলস অনুযায়ী লিখি যে যদি অন অফ দেয়া থাকে সেক্ষেত্রে আমরা ভেরিফিভ দিয়ে আমরা তৈরি করতে পারি। সেন্টেন্সটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। ইট ইজ এভিডেন্ট দ্যাট, এটা আমরা ঠিকঠাক উপর থেকে নিচে বসিয়ে দিলাম। তারপরে দেখো, যেহেতু এখানে ওয়ান অফ দি, অর্থাৎ ওয়ান অফ দি ব্যবহার করা হয়েছে সুপারলেটিভ করার জন্য, সেজন্য আমরা সেন্টেন্সটা শুরু করার জন্য ভেরি ফিউ লিখব। এতটুকু তো আমরা লিখেই নিলাম, এখন আমরা ভেরি ফিউ লিখছি। ইট ইজ এভিডেন্ট দ্যাট ভেরি ফিউ ভার্চুস আর অ্যাজ গ্রেট অ্যাজ ইন্ডাস্ট্রি। দেখো, ভেরি ফিউ ভার্চুস, যেহেতু ভার্চুস অনেকগুলো গুণের কথা বলা হয়েছে সেজন্য আমরা ভার্ব হিসেবে আর নিয়ে এসেছি। এবং তারপরে দেখো, গ্রেটেস্ট, এটা সুপারলেটিভ ফর্ম থেকে আমরা নরমাল করে দিলাম, পজিটিভ করে নিচ্ছি, তখন আমরা পাচ্ছি কি, গ্রেট। দেখো, ইট ইজ এভিডেন্ট দ্যাট ভেরি ফিউ ভার্চুস আর অ্যাজ গ্রেট অ্যাজ ইন্ডাস্ট্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন ছিল ট্রান্সফরমেশন সেন্টেন্স, এটি একটি বোর্ড কোশ্চেন ছিল। এই বোর্ড কোশ্চেনটি আমরা কমপ্লিট করে দিলাম। এবারে আমি তোমাদেরকে আরেকটি বোর্ড কোশ্চেন করাবো, নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আরেকটি ট্রান্সফরমেশন সেন্টেন্স করাবো। এটিও খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষাতে এটা আসে, আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি। এবং তোমরা মনে রাখবে যে যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি তুমি পারফেক্টলি কাজটি করতে পারবে। একটি কথা আছে, প্র্যাকটিস মেক্স ইভেন পারফেক্ট। তো যাই হোক, আমি এর কথা বাড়াচ্ছি না, লক্ষ্য করে দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েল নোন পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সেন্টেন্সটিকে পজিটিভ করতে হবে। আমি এই মাত্রই তোমাদেরকে একটি সেন্টেন্স, অর্থাৎ এই ধরনের একটি সুপারলেটিভ সেন্টেন্সকে পজিটিভ করে দেখিয়েছি, সুতরাং আশা করি তোমরা নিশ্চয়ই পারবে।
উত্তরটি তোমাদের জন্য দিয়ে দেওয়া হলো। দেখো আমরা শুরু করবো ভেরি ফিউ দিয়ে, যেহেতু ওয়ান অফ রয়েছে সেজন্য ভেরি ফিউ নিয়েছি। ভেরি ফিউ পোয়েটস, দেখো এখান থেকে ভেরি ফিউ পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। এখানে বেস্ট ওয়েল নোন, এতটুকু হচ্ছে কি বেস্ট, হচ্ছে কি বেস্ট হচ্ছে এখানে সুপারলেটিভ ফর্ম। ওয়েল নোন বোঝানোর জন্য এর আগে বেস্ট শব্দটি ব্যবহার করা হয়েছে। পোয়েটস ইন ইংলিশ লিটারেচার, তাহলে এতটুকু হচ্ছে আমরা বাধ্যবাধক অংশ। ভেরি ফিউ পোয়েটস ইন ইংলিশ লিটারেচার আর, যেহেতু ভেরি ফিউ পোয়েটস, পোয়েটস যখন বলা হয়েছে তার মানে পোয়েটস হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে এসেছে, সেজন্য আমরা এখানে আর ব্যবহার করেছি। আর অ্যাজ ওয়েল নোন, বেস্ট শব্দটি কাটা যাবে, যেহেতু আমরা পজিটিভ ফর্ম ব্যবহার করছি, সুতরাং আমরা ব্যবহার করব কি অ্যাজ ওয়েল নোন, অ্যাজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী সেন্টেন্স লক্ষ্য করো। হি ওয়াজ দ্য সেকেন্ড অফ হিজ ফাদার্স ফাইভ সন্স। তিনি তার বাবার পাঁচ পুত্রের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় সন্তান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি কিন্তু খুব জটিল একটি প্রশ্ন, দেখতে খুব সহজ মনে হতে পারে। তো এটি তুমি নেগেটিভ করার জন্য একটি টেকনিক অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো যে অনলি এর যে ব্যবহার রয়েছে, সেই অনলি এর ব্যবহার এখানে প্রয়োগ করতে হবে। আমি তোমাদের জন্য উত্তর দিয়ে দিচ্ছি, লক্ষ্য করে দেখো। হি ওয়াজ নান বাট দ্য সেকেন্ড অফ হিজ ফাদার্স ফাইভ সন্স। তিনি তার বাবার পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয় ছাড়া আর কিছুই ছিলেন না। তো দ্বিতীয় ছাড়া কিছুই ছিলেন না, তার মানে তিনি দ্বিতীয় সন্তানই ছিলেন। এই সেন্টেন্সটাকে এভাবেই কমপ্লিট করতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নেই। অবশ্য তুমি যদি এটাকে অন্যভাবে লিখতে চাও তাহলে লিখতে হবে হি ওয়াজ নাইদার দ্য ফার্স্ট নর দ্য থার্ড সান অফ হিজ ফাদার্স ফাইভ সানস। তো সেটা একটু জটিল হয়ে যায়, অর্থাৎ আমরা সেকেন্ড বয়ের কথাটা বাদ দিয়ে আমরা নাইদার দি ফার্স্ট নর দ্য থার্ড এভাবে বলতে পারি। কিন্তু সেখানে প্রশ্ন থেকে যায়, আরও তো চতুর্থ কোনো সন্তান থাকে। তো যাই হোক, আমি এখানে সংক্ষিপ্ত করে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এটাই লিখলি, আশা করি উত্তরটি সর্বমিন সঠিক হয়ে যাবে। হি ওয়াজ নান বাট দ্য সেকেন্ড অফ হিজ ফাদার্স ফাইভ সন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে দেখো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে। হি ওয়াজ বর্ন অ্যাট কাম্বারল্যান্ড অন এপ্রিল 4, 1770। এই সেন্টেন্সের মধ্যে অসংখ্য উপাদান রয়েছে, যেগুলো ব্যবহার করে আমরা খুব সহজে কমপ্লেক্স তৈরি করতে পারি। তো দেখো, আমি প্রথমে প্লেস আকারে করি, যেহেতু এখানে প্লেসের কথা বলা হচ্ছে, কাম্বারল্যান্ড একটা প্লেসের কথা বলা হচ্ছে, তো আমি মূলত প্লেস দিয়ে করব। তোমরা ইচ্ছে করলে ডেট দিয়েও করতে পারো কমপ্লেক্স, এবং আমি এটাকে কমপ্লেক্স করার জন্য প্লেসের ব্যবহার করছি। লক্ষ্য করে দেখো, it was Cumberland where he was born on April 4, 1770. লক্ষ্য করে দেখো, it was Cumberland। তো এতটুকু দিয়ে আমি কি করলাম, এইটুকু সম্পূর্ণ করলাম। এরপরে দেখো, where he was born, এই কথাটা পরে নিয়ে আসলাম। where he was born on April 4, 1770। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী সেন্টেন্স রয়েছে এখানে দেখো, when he was 8 years old his mother died। সিম্পল তৈরি করতে হবে। স্বভাবতই এখানে যে when রয়েছে এই জন্য এটি কমপ্লেক্স সেন্টেন্স, এবং আমরা সিম্পল যখন করব অবশ্যই কমপ্লেক্সের রিলেটিভ প্রোনাউনটি অর্থাৎ হু এখান থেকে চলে যাবে, এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। আসো আমরা উত্তরটি দেখে নিচ্ছি। আমরা উত্তরটি এভাবে দিতে পারি, at the age of 8 years old his mother died। at the age of 8 years old his mother died। ওকে, তোমরা নিশ্চয়ই রিলেটিভ প্রোনাউনের যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে পরিবর্তন সম্পর্কে যে ক্লাস রয়েছে সেটা তো নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, তাহলে তুমি নিশ্চয়ই এটি জানো যে এইজ সম্পর্কে যদি কিছু বলা থাকে তাহলে একটা এইজ দিয়ে বলতে হয় এবং সেভাবে সেন্টেন্সটা কমপ্লিট হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী সেন্টেন্স দেখো, at the same year he was sent to the grammar school of Hawkshead for education। এটাকে কম্পাউন্ড করতে হবে। তো আমরা জানি কম্পাউন্ড তৈরি করার জন্য and but or ইত্যাদি দিয়ে কম্পাউন্ড তৈরি করতে হয়। তো আমরা এই অংশটাকে ভেঙে দুইটা অংশ তৈরি করব। at the same year, এই অংশটাকে আমরা ভেঙে তারপরে আমরা বাদবাকি অংশ দিয়ে আমরা সহজে কম্পাউন্ড তৈরি করতে পারি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইট ওয়াজ দ্য সেম ইয়ার, অর্থাৎ এট দ্য সেম ইয়ার এটাকে আমি লিখলাম কি ইট ওয়াজ দ্য সেম ইয়ার অ্যান্ড সেন্টেন্সের বাদ বাকি অংশ, অ্যান্ড হি ওয়াজ সেন্ট টু দ্য গ্রামার স্কুল অফ হকশেড ফর এডুকেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় প্রশ্নের প্রথম অংশ, প্রথম পাঁচটি সেন্টেন্স এখানে কমপ্লিট করা হলো। তোমরা প্রয়োজনে লেখার সাথে তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে রেখে নিতে পারো, অথবা পজ দিয়ে খাতায় লিখে নিতে পারো। লেটস গো ফর দি নেক্সট পার্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদেরকে যে ট্রান্সফরমেশনের বাদ বাকি পাঁচটি প্রশ্ন রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব, সমাধান দেখিয়ে দিব।
হি ওয়াজ অনলি 13 ইয়ার্স ওল্ড when his father died। তাহলে এই সেন্টেন্সটাকে ইন্টিগ্রেট করার জন্য আমরা কি বলতে পারি, wasn't he only 13 years old when his father died। ইন্টিগ্রেট করলাম, wasn't he only 13 years old when his father died। তার মানে হচ্ছে ইন্টিগ্রেট করার জন্য কি করতে হবে, অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে আগে নিয়ে আসতে হবে। তো এখানে অক্সিলারি ভার্ব ছিল was, এটাকে আমরা আগে নিয়ে আসলাম। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আমরা নেগেটিভ করে দিলাম, অর্থাৎ নেগেটিভ ফর্ম তৈরি করলাম, wasn't he only 13 years old when his father died। পরবর্তী সেন্টেন্স লক্ষ্য করো, ফান্ডামেন্টাল এডুকেশন হ্যাড বিন গিভেন টু হিম অ্যাট দ্য স্কুল। এই সেন্টেন্সের মধ্যে দেখো অ্যাক্টিভ করতে হবে এবং এই সেন্টেন্সটি তোমরা লক্ষ্য করো এটি প্যাসিভ ভয়েসে রয়েছে, এখানেও সাবজেক্ট কিন্তু উল্লেখ করা হয়নি। বাট একটা জিনিস রয়েছে সেটি হচ্ছে অ্যাট দ্য স্কুল। ফান্ডামেন্টাল এডুকেশন হ্যাড বিন গিভেন টু হিম, এতটুকু বলতে পারতো কিন্তু বলা হয়েছে অ্যাট দ্য স্কুল, তার মানে স্কুলটাই কিন্তু তাকে, স্কুলের শিক্ষকবৃন্দ বা স্কুলই কিন্তু তাকে এই ফান্ডামেন্টাল যে এডুকেশন সেটি কিন্তু প্রদান করেছে। সুতরাং এবার আমরা উত্তর দেখে নিচ্ছি, লক্ষ্য করো, দ্য স্কুল হ্যাড গিভেন হিম দ্য ফান্ডামেন্টাল এডুকেশন, অর্থাৎ অ্যাট দ্য স্কুল, স্কুল থেকে আমরা সাবজেক্ট হিসেবে দ্য স্কুল নিয়ে নিয়েছি। ইচ্ছা করলে আমরা দ্য টিচার্স নিতে পারতাম, দ্য টিচার্স হ্যাড গিভেন হিম দ্য ফান্ডামেন্টাল এডুকেশন, এভাবেও সম্ভব ছিল। তো আমরা স্কুল থেকে নিয়ে নিচ্ছি, আমরা অতিরিক্ত শব্দ গ্রহণ করছি না। তাই স্কুল হ্যাড গিভেন হিম দ্য ফান্ডামেন্টাল এডুকেশন। স্কুল বলতে, স্কুল তো প্রতিষ্ঠান, এটা মানে হচ্ছে প্রতিষ্ঠানে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদের কথা বলা হচ্ছে, অর্থাৎ শিক্ষকদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। দ্য স্কুল হ্যাড গিভেন হিম দ্য ফান্ডামেন্টাল এডুকেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু খুব সহজেই অ্যাক্টিভ ভয়েস রূপান্তর করে নিলাম। এখানে একটি বিষয় লক্ষ্য করবে, হ্যাড বিন গিভেন, এই টেন্স দেখে তুমি নিশ্চয়ই বের করবে, হ্যাড দেখে চিনতে পারবে যে এটি অবশ্যই পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, কারণ পাস্ট টেন্স দ্বারা কখনো হ্যাড ব্যবহার করা হবে না, সেজন্য এটি হচ্ছে পাস্ট। এরপর দেখো বিন গিভেন, এটা দেখে তোমাকে চিনতে হবে এটা হচ্ছে পারফেক্ট। সুতরাং এই সেন্টেন্সের টেন্স ব্যবহার করা হয়েছে কিভাবে, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। সুতরাং আমরা যখন অ্যাক্টিভ সেন্টেন্স তৈরি করব, অ্যাক্টিভ ভয়েস তৈরি করব, সেই ক্ষেত্রে অবশ্যই এই ভার্বের এই টেন্সের দিকে লক্ষ্য রাখতে হবে। তো দেখো, দ্য স্কুল হ্যাড গিভেন, আমরা কি করছি, দি স্কুল হচ্ছে এখানে সাবজেক্ট এবং তারপর হচ্ছে হ্যাড এবং তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ গিভেন। দ্য স্কুল হ্যাড গিভেন হিম দ্য ফান্ডামেন্টাল এডুকেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। Dear students, look at this sentence. The education that he learned from this institution played better role in his life. এই সেন্টেন্সটাকে সিম্পল করতে হবে। The education that থাকার কারণে এখানে লক্ষ্য করে দেখো, যেহেতু that রয়েছে তার মানেই হচ্ছে এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে সিম্পল করার জন্য thatটাকে উঠিয়ে দিতে হবে। আমার মনে হয় তাহলে খুব সহজেই সেন্টেন্সটি কমপ্লেক্সে রূপান্তর হবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্য এডুকেশন দ্যাট আমরা উঠিয়ে দিলাম, শুধু হি নিয়ে আসলাম। দ্য এডুকেশন হি লার্ন, অথবা তুমি সাবজেক্টটা ইচ্ছে করলে স্কিপ করতে পারো, এই হি শব্দটাও না লিখলেও চলবে। দ্য এডুকেশন লার্ন ফ্রম হিস ইনস্টিটিউশন, অথবা দ্য এডুকেশন হি লার্ন ফ্রম দিস ইনস্টিটিউশন প্লেড বেটার রোল ইন হিস লাইফ। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। Dear students, look at this sentence. The readers called for a new edition of his famous book, The Lyrical Bloods, in 1800. এখন দেখো, in 1800 এটা হচ্ছে অতিরিক্ত অংশ, এটা আমার দরকার নেই, এটা আমি সেম টু সেম বসিয়ে দিব। দ্য রিডার্স কল্ড, তার মানে হচ্ছে রিডার্সটা হচ্ছে এখানে, দ্য রিডার্স হচ্ছে এখানে সাবজেক্ট, কল্ড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর ফর এ নিউ এডিশন অফ হিজ ফেমাস বুক দ্য লিরিক্যাল ব্লাডস, এই সম্পূর্ণ হচ্ছে কি অবজেক্ট। তা আসো আমরা এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করে নিচ্ছি। আর নিউ এডিশন অফ হিজ ফেমাস বুক দ্য লিরিক্যাল ব্লাডস, এই সম্পূর্ণটুকু অবজেক্ট আমি লিখে দিলাম। তারপর দেখো ওয়াজ কল্ড বাই, তোমরা এখানে ফর লিখে দিতে পারো, লিখলেও চলবে, আবার ফর না লিখলেও চলবে, লিখে দিতে পারো। ওয়াজ কল্ড ফর বাই দ্য রিডার্স ইন 1800। সবশেষে আমরা পাবলিক অংশটা এখানে বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। লক্ষ্য করে দেখো সর্বশেষ সেন্টেন্স, দিস বুক ব্রট আ হিউজ নেম এন্ড ফেম ইন হিজ লাইফ। এই সেন্টেন্সটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। আমরা ইতিমধ্যে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসাইটিভ সেন্টেন্সে রূপান্তর করেছি, বাট এবারে অ্যাসাইটিভ সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করব। দিস বুক ব্রট আ হিউজ নেম এন্ড ফেম ইন হিজ লাইফ। দেখো এই সেন্টেন্সটাকে আমরা পড়ছি, যেহেতু আমরা এখানে
একটি অতিরিক্ত অ্যাডজেক্টিভ পাচ্ছি। সুতরাং এটি একটি অ্যাডভার্ব মধ্যে হিউজ হচ্ছে এখানে অ্যাডভার্ব হচ্ছে অতিরিক্ত অ্যাডভার্ব, নেম এন্ড ফেম হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তো আমরা এই শব্দটাকে এখান থেকে উঠিয়ে দিব। তাহলে আমরা কি পাচ্ছি? হোয়াট এ নেম এন্ড ফেম দিস বুক ব্রট ইন হিজ লাইফ। হোয়াট এ নেম এন্ড ফেম দিস বুক ব্রট ইন হিজ লাইফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল ট্রান্সফরমেশন সেন্টেন্স। তোমাদেরকে 2টি বোর্ড কোশ্চেন সলিউশন করা হলো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে আবারও ইনভাইট করব, ইউ আর মোস্ট welcome to my channel, and you must be attentive in the class, and you are cordially invited to visit the whole channel and watch all videos attentively. Dear students, এ পর্যায়ে আমি তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কমপ্লিট দ্য সেন্টেন্স এইভাবে থাকে। তোমরা নিশ্চয়ই পরীক্ষার প্রশ্নপত্র এইভাবে পেয়ে থাকো। তো একটি কথা মনে রাখবে যে কমপ্লিটিং সেন্টেন্স এবং প্র্যাকটিসের সেন্টেন্স সম্পূর্ণ তুলে লিখতে হয়। তো আমি তোমাদেরকে এখানে সমাধান করানোর জন্য সম্পূর্ণতার সাথে তুলে দেখাবো। অর্থাৎ যে প্রশ্নটি রয়েছে উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, এটার সাথে উত্তরটি লিখে দেখাবো এবং প্রাসঙ্গিক অল্প কিছু কথা বলবো। যেহেতু কমপ্লিটিং সেন্টেন্সের জন্য ক্লাস আপলোড করা হয়েছে, তোমরা নিশ্চয়ই সারা বছর পড়াশোনা করেছো, সেখান থেকে তোমরা নিশ্চয়ই জানো। অবশ্যই তোমরা সেটা দেখে নিবে এবং তাহলেই কেবলমাত্র আজকের ক্লাসটি তোমরা সহজে বুঝতে পারবে এবং তোমরা পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, তাহলে আমরা কি লিখতে পারি? উই মে প্রসপার ইন লাইফ। উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, আমরা কঠোর পরিশ্রম করি, সো দ্যাট যাতে করে, উই মে প্রসপার ইন লাইফ। তোমরা ইচ্ছে করলে অন্য কিছু লিখতে পারো, তবে মনে রাখবে পরিশ্রম করলে কি ফল লাভ করা যায় সেই সংক্রান্ত একটা রেজাল্ট এখানে লিখতে হবে। এটি হচ্ছে কন্ডিশনাল ক্লোজ আর এটি হচ্ছে রেজাল্ট ক্লোজ। দেখো, উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, তার মানে এই কাজের একটা বিনিময় আছে, একটা রেজাল্ট আছে, সেই রেজাল্ট হচ্ছে এই উই মে প্রসপার ইন লাইফ। উই ওয়ার্ক হার্ড সো দ্যাট যাতে করে উই মে প্রসপার ইন লাইফ, আমরা জীবন উন্নতি করতে পারি। পরবর্তী সেন্টেন্স দেখো, ইফ উই আর নট ইন্ডাস্ট্রিয়াস, যদি আমরা পরিশ্রমী না হই তাহলে কি হবে? উই উইল ল্যাগ বিহাইন্ড, তাহলে আমরা পিছনে পড়ে থাকবো। অর্থাৎ যারা পরিশ্রম করবে, কঠোর পরিশ্রম করবে, তারা জীবনে উন্নতি সাধন করবে। আর আমরা যদি পরিশ্রমী না হই তাহলে আমরা অবশ্যই পশ্চাৎপদ হয়ে থাকবো, আমরা কিন্তু পিছনে পড়ে যাব। আ ম্যান হু লিভস অ্যান আইডল লাইফ, একজন ব্যক্তি যিনি আইডল লাইফ করেন, অর্থাৎ যিনি অলস জীবনযাপন করেন, তার ফলাফল কি হবে? উইল সাফার ইন এ লং রান। এ ম্যান হু লিডস অ্যান আইডল লাইফ উইল সাফার ইন এ লং রান, সে কিন্তু দীর্ঘকাল তার ভোগান্তি পোহাবে। অর্থাৎ অলস জীবনযাপন করলে ভবিষ্যতে তাকে কি করতে হবে? দীর্ঘকাল তাকে ভোগান্তি পোহাতে হবে। তো এটি হচ্ছে তার কর্ম এবং এটি হচ্ছে তার ফলাফল। এরপর দেখো, অ্যান আইডল ম্যান ক্যান নেভার হেল্প পিপল, একজন অলস ব্যক্তি কখনোই অন্যকে সাহায্য করতে পারে না, কারণ সাহায্য করা সেটা তো একটি কাজ। এছাড়া যদি অলস হয় তাহলে তার কাছে কোনো অর্থ সম্পদ থাকবে না, সুতরাং সে স্বাভাবিকভাবেই অন্য কাউকে সাহায্য করতে পারবে না। সুতরাং সে আর্থিক বা শারীরিক কোনো দিক দিয়ে সে সাহায্য করতে পারবে না। আর যদি এই ধরনের ব্যক্তি কাউকে কোনো সাহায্য না করে তাহলে কি হয়? অ্যান্ড সো রেজাল্টটা কি? হি ইজ নেগলেক্টেড বাই অল, এই জন্য সবাই তাকে কিন্তু ঘৃণা করবে। অর্থাৎ সে কিন্তু সবার দ্বারা কি হবে? ঘৃণিত হবে। আশা করি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওই নো দ্য প্রভাব দেয়। এবার দেখো, আমি নিশ্চিত পরিশ্রম সম্পর্কে এতক্ষণ পর্যন্ত কথা বললাম, কাজ করার সময় কথা বললাম। তাহলে এখন দেখো, উই নো দ্য প্রভাব, আমরা প্রভাব জানি যে, উই নো দ্য প্রভাব দেয়। তো আমরা এখানে কোন প্রভাবটা ব্যবহার করব? নিশ্চয়ই কাজ সম্পর্কে যে প্রভাব রয়েছে সেই প্রভাবটি আমরা এখানে ব্যবহার করব। সুতরাং আমরা ব্যবহার করতে লক্ষ্য করে দেখো, সহজে বলতে পারি উই নো দ্য প্রভাব দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এইভাবে বুঝে বুঝে অবশ্যই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করার চেষ্টা করবে এবং মনে রাখবে যে সেন্টেন্সের মধ্যে যে বিষয়ের উল্লেখ রয়েছে তার সাথে মিল রেখে, অর্থাৎ কর্ম এবং ফল, কর্মফল মনে রাখবে, কর্ম এবং ফল অর্থাৎ কাজ এবং তার রেজাল্ট। ওকে, এটা লক্ষ্য করে তারপর তোমরা কিন্তু উত্তর লেখার চেষ্টা করবে। তাহলে এই যে সেন্টেন্সগুলো আমি লিখেছি এগুলো নাও হতে পারে, অন্য কোনো সেন্টেন্স হতে পারে, বাট সেটা কি হবে? অবশ্যই তার সাথে সঙ্গতিপূর্ণ হবে, অর্থাৎ যে প্রদত্ত সেন্টেন্স রয়েছে তার সাথে তোমাকে অন্তর্ভুক্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস দেওয়া রয়েছে, তুমি নিশ্চয়ই সেই ক্লাসে দেখে নিবে, সেখানে বিশদভাবে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা উপকৃত হবে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আরো প্র্যাকটিসের জন্য আমি এখানে আরেকটি কোশ্চেন দিয়ে দিচ্ছি এবং এটি হচ্ছে আমাদের আজকের ক্লাসের সর্বশেষ আইটেম। ধৈর্য ধরে আরেকটু ক্লাস করো এবং এই প্রশ্নটি শেষ করে তোমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। সুতরাং তুমি মনোযোগ দিয়ে দেখবে। দেয়ার গোজ এ প্রভাব দেয়ার, একটি প্রভাব আছে, যে আমরা প্রভাব দিয়ে শেষ করেছিলাম, আবার একটি প্রভাব নিয়ে আসলাম। তো এখন এই প্রভাবটি আমরা কি সম্পর্কে লিখবো? তো আসো আমরা বাকি সেন্টেন্সগুলো একটু করে নিচ্ছি। দো লস্ট ওয়েল ক্যান বি রিগেইনড বাই হার্ড ওয়ার্ক লস্ট টাইম। দেখো এখানে এখানে কার কথা বলা হচ্ছে? ওয়েলথের কথা, টাইমের কথা। তো ওয়েলথ তো রিগেইন করাই যায়, ক্যান বি রিগেইনড। লস্ট টাইম, টাইমের কথা বলা হচ্ছে। তারপর কি বলা হচ্ছে? টাইম ইজ সো ভ্যালুয়েবল। তারপর কি বলা হচ্ছে? দোজ হু। অর্থাৎ মোটামুটি আমরা দেখতে পেলাম যে এখানে টাইমের কথা বলা হচ্ছে, এখানে টাইমের কথা বলা হচ্ছে। তার মানে হচ্ছে এই যে বাদবাকি যে পাঁচটি সেন্টেন্স এখানে ব্যবহার করা হচ্ছে কমপ্লিট সেন্টেন্সের জন্য এখানে দেয়া রয়েছে, এগুলো নিশ্চয়ই টাইম সম্পর্কে হবে। সুতরাং আমরা এখানে টাইম সম্পর্কে একটি প্রবাদ লিখে দিচ্ছি। দেয়ার গোজ এ প্রভাব দ্যাট, একটি প্রবাদ আছে যে টাইম এন্ড টাইট ওয়েট ফর না, সময় এবং নির্দিষ্ট কার জন্য অপেক্ষা করে না। এরপর দেখো পরবর্তী সেন্টেন্স, দো লস্ট ওয়েলথ ক্যান বি রিগেইনড বাই হার্ড ওয়ার্ক, যদিও হারানো সম্পদ সেটা কঠোর পরিশ্রমের মাধ্যমে আবারও লাভ করা যায়, পুনরায় লাভ করা যায়। লস্ট টাইম ক্যান নট বি রিগেইনড, কিন্তু লস্ট টাইম হারানো সময় ক্যান বি রিগেইনড, আর পুনরায় লাভ করা যায় না। আমরা কিন্তু খুব সহজেই এই সেন্টেন্সটাকে কমপ্লিট করে দিচ্ছি এবং দেখো প্রথম অংশের সাথে শেষ অংশের মিল রয়েছে। পরবর্তী শ্রেণী দেখো, টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, সময় এতই মূল্যবান যে, টাইম ইজ সো ভ্যালুয়েবল, সময় এতই মূল্যবান যে, দ্যাট, তাহলে কি পাচ্ছি আমরা? টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, সময় এতই মূল্যবান যে নোবডি ক্যান বাই ইট উইথ মানি, কেউ টাকা দিয়ে এটা কিনতে পারে না। এই পৃথিবীতে যত ধনী হোক, অ্যামাজন কোম্পানির মালিক হোক বা বিল গেটস হোক অথবা অন্য কোনো ব্যক্তি হোক, যাদের কাছে যত টাকা থাকুক না কেন, পৃথিবীর কোনো মানুষের সম্ভব না যে সময়টা তার জীবন থেকে চলে গেছে সেই সময়টাকে টাকা দিয়ে সে কিনতে পারে। এই জন্যই বলা হচ্ছে টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট নোবডি ক্যান বাই ইট উইথ মানি, অর্থাৎ সময় এতই মূল্যবান যে কেউ টাকা দিয়ে এটাকে কিনতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী শ্রেণী দেখো, দোজ হু ক্যানট শাইন ইন লাইফ, দোজ হু মানে যারা, আবার বলা হচ্ছে ক্যানট শাইন ইন লাইফ, জীবন উন্নতি করতে পারে না, তো তারা নেগেটিভ কাজ করে। সেটা কি করে? দেখো, দোজ হু ডু নট ইউজ টাইম প্রপারলি, দোজ মানে যারা, হু ডু নট ইউজ টাইম প্রপারলি, সঠিকভাবে সময় ব্যবহার করে না, অর্থাৎ সময়কে হেলাফেলা করে কাটিয়ে দেয়, সঠিক সময়ে সঠিক কাজ করে না, তাহলে রেজাল্টে কি হচ্ছে? ক্যানট শাইন ইন লাইফ, তারা জীবনে উন্নতি করতে পারে না। নেক্সট সেন্টেন্স আমরা দেখে নিচ্ছি। দেখো বলা হচ্ছে ইউ মাস্ট বি সাকসেসফুল, তুমি অবশ্যই সফল হবে। তো সফল হবে কি করলে? সেরকম একটি কথা এখানে লিখতে হবে। আমরা বলেছি দেখো, ইফ ইউ ইউজ টাইম প্রপারলি, যদি তুমি সময়ের সঠিক ব্যবহার করো। ইফ ইউ ইউজ টাইম প্রপারলি, যদি তুমি সময়ের সৎ ব্যবহার করো, সঠিক ব্যবহার করো, ইউ মাস্ট বি সাকসেসফুল, তাহলে তুমি অবশ্যই সফল হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের এই ক্লাসটি সম্পূর্ণ বুঝতে পেরেছ। এছাড়াও আমি তোমাদেরকে বারবার করে বলেছিলাম যে তোমরা এই আনুষঙ্গিক যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমরা দেখবে। তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল। আশা করি তোমরা বেশি করে প্র্যাকটিস করবে এবং সেই কথাটি আমি আবারও বলতে চাই, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তুমি যদি শিখতে চাও তোমাকে অবশ্যই বেশি করে পড়তে হবে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, তুমি যত বেশি পড়বে তত বেশি শিখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য সহকারে আজকের এই ক্লাসটি করেছো, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ অল ডিয়ার স্টুডেন্টস।